প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রথম থেকে প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি দেশের সীমানা পেরিয়ে প্রকৃতি ও জীবনদলের ক্যামেরায় ধারণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে বিশ্বের নানা প্রান্তের জীববৈচিত্র্য নিয়ে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক মণ্ডলী, অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে দেখব অপরূপ সুন্দর দেশ হিমালয় কন্যা নেপাল। এ দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। একই অঞ্চলে অবস্থানের কারণে বাংলাদেশ ও নেপালের জীববৈচিত্র্যের মাঝে অনেক মিল রয়েছে। উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের দেশ নেপাল জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। চলুন দেখে আসি নেপালের প্রকৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। চেতওয়ানের যাওয়ার পথে আমরা কাঠমান্ডু থেকে একটি জায়গায় দাঁড়িয়েছি, যে জায়গাটায় পাহাড়ি নদীটা কয়েক ভাগে ভাগ হয়ে একসাথে মিলেছে। এবং নেপালের এই সৌন্দর্য দেখলে মনে হয় না যে এটা আমরা নেপালে আছি, মনে হয় যেন আমরা ইউরোপিয়ান অথবা আমেরিকান কোনো একটি নান্দনিক সৌন্দর্যের জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই পাহাড়, এই নদী সবই প্রাকৃতিক, এখানে কোনো কিছুই আর্টিফিশিয়ালি বানানো হয়নি। নেপালের বিভিন্ন যেই ফরেস্টগুলো আছে সেই ফরেস্টগুলোতে শাল গাছ দেখা যায়। গাছের যে গঠন, সেই গঠন দেখে বোঝা যায় যে এরা সহজে এই গাছগুলোকে কাটে না, যার জন্য এগুলি অনেক বছর ধরে বেঁচে আছে। কাঠমান্ডু চেতওয়ানের যে রাস্তাটা, সেই রাস্তার পাশে একটি পাহাড়ে উঠেছিলাম, সেখান থেকে নামছি এখন। আর খুবই ছোট ছোট পাথরের এই রাস্তাটি, সমূহ বিপদের সম্ভাবনা আছে পিছলিয়ে পড়ার, কারণ এত গুঁড়ো গুঁড়ো পাথর, যে পাথর জুতোর নিচে খুব সহজে ধরে না। আর এখানে যে পাহাড়ি নদীটি, সেটা সত্যি অপূর্ব। এই পাহাড়ি নদী বয়ে গেছে ভারতের মাঝখান দিয়ে আমাদের বাংলাদেশে। আমাদের যে আবহাওয়া, তার সাথে কিন্তু হিমালয়ের একটি বিরাট যোগসূত্র আছে। আর এখানে নানা ধরনের পাখি আমরা দেখতে পেয়েছি, যেমন মাছরাঙা, তারপরে অন্যান্য পাখি আছে। এই পাখিগুলো কিন্তু বাংলাদেশেও দেখা যায়। যে নদীটা বয়ে যাচ্ছে এখান দিয়ে, এটা কিন্তু পোখরা চেতওয়ান যাওয়ার রাস্তার পাশে, এবং এই রাস্তার পুরোটা পথ ধরেই কিন্তু এই নদী বয়ে গেছে।
আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে তামোত্তাল, চিতওয়ানের এক ফরেস্টের একটি অংশ। এবং এই ফরেস্টে যে ধরনের গাছপালা আছে, অনেক গাছপালাই কিন্তু আমাদের দেশের সাথে অনেক মিল আছে। যে গাছগুলো শাল বন আছে এখানে এবং অন্যান্য গাছও আছে। তবে চিতওয়ানের সবচেয়ে বড় আকর্ষণীয় সেটা হলো গন্ডার, রাইনো। এবং রাইনো এখানে বেশ ভালো সংখ্যায় আছে। পাশাপাশি এখানে হাতিও আছে। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে বেশ কিছু পাখি আমরা দেখতে পেয়েছি এবং নানা ধরনের পাখি এখানে উড়ে বেড়াচ্ছে। সামনেই যে লেক, এই লেকেই কিন্তু ঘড়িয়াল এবং অন্যান্য মাছ আছে। এই লেকেই থেকে হয়তো নানা ধরনের বন্য পশু যারা আছে এখানে তারা পানি খেতে আসে। এবং এখানে সবাই যেটা আশা করে যে এই আশেপাশেই আমাদের যে টাইগার এখানে পানি খেতে আসে। এই যে আমার পেছনেই যে মাচাংটা দেখা যাচ্ছে, এই মাচাং থেকেই কিন্তু এই যে অবজারভারি টাওয়ার, এখান থেকেই কিন্তু বাঘ দেখার জন্য লোকজন অপেক্ষা করে। যে বাঘটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই বাঘটি 2 মাস আগে একটি মানুষকে হত্যা করেছে। যে মানুষটিকে হত্যা করেছে সে গিয়েছিল এই চিতওয়ানের জঙ্গলের ভেতরে কাঠ সংগ্রহ করতে এবং তখনই এ আক্রমণ করে। এবং আক্রমণ করার পরে একে ট্রাঙ্কুলাইজার দিয়ে অবশ করে এখানে এনে বন্দি করে রাখা হয়েছে। আলটিমেটলি এই বাঘটিকে জুতে ট্রান্সফার করা হবে, কারণ একে আর এই জঙ্গলে রাখা নিরাপদ নয়। কারণ যেহেতু একবার মানুষ মেরেছে, ভবিষ্যতে হয়তো আবার এই কাজটি সে করতে পারে। যে ফরেস্টটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটার নাম হলো গাইদিতাল কমিউনিটি ফরেস্ট। এবং এই ফরেস্টে বেশ কিছু শকুন আছে। এর মধ্যে আমরা পেয়েছি 6টা বাসা। শকুন কিন্তু বছরে মাত্র একটি ডিম পাড়ে। প্রজনন হয় নভেম্বর-ডিসেম্বর মাসে শকুনের। ধীর গতির বংশবৃদ্ধির কারণেও কিন্তু আমরা কিন্তু শকুন তেমনভাবে দেখতে পাই না। শকুন ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণে হচ্ছে ডাইক্লোফেনাক ইনজেকশন, যেটা গবাদি পশুকে দেওয়া হয় এবং সেই গবাদি পশু খেয়েই কিন্তু আজকে শকুনগুলো হারিয়ে গেছে আমাদের এই পৃথিবীর থেকে। চিতওয়ানের এই ফরেস্টটি অনেক পুরনো। এটা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে অনেক আগের থেকেই এবং এখানে প্রচুর জীবজন্তু দেখা যায় এবং যার কারণে এই বনটিকে সমৃদ্ধশালী জীববৈচিত্র্যের একটি বন বলা হয়। এবং এই বনে বেঙ্গল টাইগার যেমন আমাদের দেশে আছে, এখানেও আছে অনেক বেঙ্গল টাইগার। পাশাপাশি যে গন্ডার বাংলাদেশে ছিল এক সময়, যা দেখা যায় না এখন আর, সেই গন্ডার কিন্তু এখানে প্রচুর আছে। প্রায় 350-র উপরে গন্ডার কিন্তু এই চিতওয়ান ফরেস্টে আছে। এই বনে বন্য শূকর আছে, এই বনে চিত্রা হরিণ এবং অন্যান্য হরিণও আছে। এখানে প্রায় 60টি শকুনকে ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে তাদের বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রকৃতির থেকে ময়ূর হারিয়ে গেছে অনেক আগে, কিন্তু এখানে এই প্রকৃতিতে কিন্তু ময়ূর আছে তাদের। এখানে অনেক কিছুই আছে যা আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, কিন্তু এরা এখনও সেই জিনিসগুলোকে ধরে রাখতে পেরেছে এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে এই বনের এই ঘনত্ব এবং এই বনের
জীববৈচিত্র্য আছে তার কারণে, এবং সে কারণেই চেতওয়ান এখনও আকর্ষণীয় সারা পৃথিবীর লোকের কাছে, এবং অনেক পর্যটক আসেন এই চেতওয়ান ফরেস্টে, নানা জিনিস ঘুরে ঘুরে দেখেন এখানে। আমরা চেতওয়ানের জঙ্গলে এখন, এখানে একটি গন্ডার বেরিয়ে এসছে চেতওয়ানের জঙ্গলের বাইরে ঘাস খাওয়ার জন্য, এবং সে খুব ক্ষুধার্ত, বোঝা যাচ্ছে তার ঘাস খাওয়ার যেভাবে সে খেয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সে খুবই ক্ষুধার্ত। আমরা খুবই কাছাকাছি একটি জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছি, কিন্তু একটু বিপজ্জনক অবস্থায় আছি আমরা, কারণ এদের গতিবিধির কোনো ঠিক ঠিকানা নেই, কখন কোন দিকে চলে আসবে। মূলত যে গরুগুলোর বয়স হয়ে গেছে এবং যে গরুগুলো অসুস্থ অথবা রুগ্ন, যাদের দিয়ে কোনো কাজ হবে না, এই ধরনের গরুগুলোই কিন্তু রেস্কিউ সেন্টারে রাখা হয়, এবং রেস্কিউ সেন্টারে রাখার পরে স্বাভাবিক মৃত্যুর পরেই শুধু এদের খেতে দেওয়া হয় শকুনকে, কারণ ধর্মীয়ভাবে নেপালে গরু জবাই করা নিষিদ্ধ এবং গরু মারা নিষিদ্ধ। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এরা কখনোই গরুকে মেরে খেতে দেয় না, স্বাভাবিক মৃত্যু ছাড়া এই গরুগুলোকে শকুনকে খেতে দেওয়া হয় না। এখানে আসলে রেস্টুরেন্ট বলতে আমরা যা বুঝাই তা না, গরুগুলো যখন মরে যায় তখন এনে এখানে রাখা হয়, তখন শকুনগুলো এখানে এসে খায়। আর এখানে একটি ঘর আছে, যে ঘর থেকে অবজার্ভ করা হয় যে শকুনগুলো কী পরিমাণ আসছে এবং এখানে কীভাবে তারা খাচ্ছে। তো সেই কারণেই এই ধরনের বেশ কিছু ভালচার রেস্টুরেন্ট নেপালের বিভিন্ন ফরেস্টে করা হয়েছে। এখানে আমার সামনে দুটো সারস পাখি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর বড় দুটো সারস পাখি, এবং নেপালের এই জায়গাটাতে
বেশ অনেক সারস আসে এবং এরা এই ধান ক্ষেত থেকে খাবার খায়। এই এলাকাটার নাম লুম্বিনী। এই লুম্বিনীরই পাশে একটি গ্রামে আমরা আছি এখন, এবং এখানে যে ফরেস্ট আছে এবং এখানে যে নদী এবং ওয়েটল্যান্ড আছে, জলাশয়, যার কারণে এই সারসগুলো এখানে বেশ ভালো একটি সংখ্যায় আছে। প্রায় 70 থেকে 80টি সারস আছে। পুরো নেপালে সব মিলিয়ে হয়তো 120-25টি সারস আছে, কিন্তু মূল সারসের যে বাসস্থান সেটা এখানে এই লুম্বিনীতে, এবং এখানে প্রায় 70 থেকে 80টি সারস আছে। এই সারস পাখি একসময় বাংলাদেশে ছিল বহু আগে, কিন্তু সেটাও আমাদের প্রকৃতির থেকে হারিয়ে গেছে। কিন্তু এখানে নেপালে এখনও টিকে আছে এরা, যার কারণে এই সারসকে সবাই কিন্তু চেষ্টা করছে বাঁচিয়ে রাখতে এবং নেপালে এদের বংশবৃদ্ধি করতে। শুধু দর্শক, আমরা এতক্ষণ দেখলাম নেপালের অপরূপ সৌন্দর্য। বাংলাদেশের প্রকৃতিও হিমালয় পর্বতমালার উপর নির্ভরশীল, কিন্তু জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে বিপর্যস্ত নেপাল ও বাংলাদেশ সহ এই অঞ্চলের পরিবেশ। তাই এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসতে হবে সবাইকে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।